দর্শক, বানর থেকে মানুষ নাকি মানুষ থেকে বানর? ডারউইন বলেছিলেন বানর থেকে মানুষের উৎপত্তি হয়েছে। আমি বলছি মানুষ থেকে বানরের জন্ম। তাহলে সত্য কোনটা? চলুন আজকে তার একটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করা যাক। দর্শক, বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ গবেষণার কাজটি আমাদের কথিত বিজ্ঞানী ডক্টর জাফর ইকবালকে দিয়ে করা যাক। জাফর ইকবালের দাদার দাদা ছিলেন তেলাপোকা, তার দাদা ছিলেন ছাড়পোকা, তারও দাদা ছিলেন উই পোকা, তার দাদা ছিলেন হাতি, পাতি শিয়াল ছিলেন তার দাদা। জাফর ইকবালের আপন দাদা ছিলেন হনুমান আধা বানর ছিলেন জাফরের বাবা। আর ডারউইনের বিবর্তন নামক গভীর এবং সূক্ষ্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পরিপূর্ণ বানরের জন্ম হয়েছে তার নামে শিক্ষিত আবাল আমাদের জাফর ইকবাল। বংশবিস্তারের মাধ্যমে জাফর প্রজাতির বানরেরা আজ মাঝে মধ্যেই সমাজে ভেঙচি কাটে। তাদের কথা নাই বা বললাম, কিন্তু আপনার ঘরেও আদর করে বাদর পুষছেন না তো? যে আপনার সন্তানের কথা বলছি। যে সমাজে জাফর ইকবাল আর শাহরিয়ার কবিরদের মতো জীবাণু ঘুরে বেড়ায়, সেই একই সমাজে বড় হচ্ছে আমার আপনার সন্তানেরা। সংক্রমণের আশঙ্কা তো আছেই, সেই সাথে আছে ভারতীয় আগ্রাসন। দর্শক, 1971 সালে চুক্তিভিত্তিক মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশকে ধর্মহীন এক রাষ্ট্র বানানোর গভীর যে চক্রান্ত ভারত শুরু করেছিল, তার শেষের কাজটা করছেন শেখ হাসিনার হাত ধরে। আমাদের রাজনীতি, অর্থনীতি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী ধ্বংসের পাশাপাশি আমাদের ধর্মটাকেও ধ্বংস করে দেওয়ার গভীর এক চক্রান্ত চলছে আমাদের অজান্তেই। এটা একাদশ জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একটি সরকারি নথি, যেখানে ওয়াজ মাহফিল বন্ধের জন্য একটি সুপারিশ পাঠানো হয়েছে সব জেলাগুলোতে। সব জেলাতে সুপারিশ পালিত না হলেও যেসব জেলাতে উগ্রপন্থী ভারতীয় দালালেরা প্রশাসনে আছেন, সেখানে ঠিকই বাস্তবায়িত হয়েছে। চরম মুসলিম বিদ্বেষী সরকারি কর্মকর্তা সাতক্ষীরা জেলার সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা স্বাক্ষরিত একটি চিঠিতে দেখা যায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার সহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে উক্ত নির্দেশ পালন করতে বলা হয়েছে। তাহাজ্জুদি প্রধানমন্ত্রীর দেশের ধর্ম মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের অজুহাত হিসেবে শব্দ দূষণকে দাঁড় করানো হলেও চিঠিতে সুনির্দিষ্টভাবে শুধুমাত্র ওয়াজ মাহফিলে মাইক বাজানোর ব্যাপারে আপত্তি তোলা হয়েছে। এখন প্রশ্ন হলো, শব্দ দূষণ কি শুধুই ওয়াজ মাহফিলের মাইক থেকেই হয়? 15 আগস্টে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সম্মিলিত বিদ্রোহে নিহত শেখ মুজিবের পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত চলছে। যাই হোক, আওয়ামী লীগের ধর্ম আলাদা, তাদের নবীও আলাদা। যৌক্তিক কারণে তাদের মোনাজাতের ধরন আলাদা হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো, এখানেও তো উচ্চ শব্দে মাইক বাজানো হয়েছে, সেটা নিয়ে তো কোনো সমস্যা হয়নি। সারা রাত শেখ মুজিবের ভাষণের ফাঁকে ফাঁকে হিন্দি গান চলেছে, সেটা তো সমস্যা হয়নি। সমস্যা হয়নি বাংলাদেশের ভেতরে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজানোতেও। যত সমস্যা বেঁধেছে শীতের কয়টা দিন আল্লাহর কোরআনের মাহফিলকে কেন্দ্র করে। সরকার এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় আলেমকে কালো তালিকাভুক্ত করেছে। যে কজন ময়দানে আছে তাদের উপরেও মাঝে মধ্যেই ঘটছে হামলার ঘটনা। মাঠে ময়দানে কোরআনের আলোচনার পাশাপাশি মসজিদগুলোতেও হামলা শুরু করেছে নব্য ভারতীয় রাজাকার আওয়ামী সন্ত্রাসীরা। জুমার খুতবাকেও আওয়ামী লীগ নিজেদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। আলেমদের বয়ানে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে দেশের বিভিন্ন স্থানে মসজিদে হামলাও করেছে শেখ মুজিবের আদর্শের সন্তানেরা। চাঁদপুরের অনুসন্ধান টিভি নামে একটি ইউটিউব চ্যানেলের অনুসন্ধানে বলা হয়, স্থানীয় আওয়ামী লীগ নেতা তার ক্যাডারদের দিয়ে মসজিদে আগুন দিয়ে মসজিদের অবকাঠামো সহ পবিত্র কোরআন পুড়িয়েছে। মসজিদ কিংবা ঘরের বাইর কোথাও আজ নিরাপদ নেই বাংলার মুসলমানেরা। কোরআনের আলোচনার ছোট ছোট ঘরোয়া সভাগুলো থেকেও মানুষকে ধরে বলা হচ্ছে নাশকতার ষড়যন্ত্রকারী। মাদ্রাসায় বিক্ষিপ্ত কিছু ঘটনাকে পুঁজি করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধের গভীর এক চক্রান্ত শুরু করেছে আওয়ামী ধর্মবিদ্বেষীরা। চাঁদপুরের কচুয়া থানার সাতবাড়িয়া গ্রামে তালিমুল কোরআন ওয়াল হিকমা কওমি মাদ্রাসায় পরিকল্পিতভাবে এক মাদ্রাসার শিক্ষককে পেটানো হয়েছে বলৎকারের অভিযোগ তুলে। এই ঘটনাটিকে বাংলাদেশের নাস্তিকপন্থী গণমাধ্যম ফলাও করে প্রচারও করেছে।
কিন্তু পরে জানা যায় আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সেই মাদ্রাসা শিক্ষকের উপর হামলা করেছে। একটি ভিডিওতে দেখা যায় যে শিশুকে বলাৎকারের অভিযোগে সেই শিক্ষককে মারধর করা হয়েছে, সেই শিশুর পিতা ঘটনাটিকে ষড়যন্ত্র দাবি করে সেই মাদ্রাসা শিক্ষকের কাছে ক্ষমা চেয়েছেন। এসব সাজানো নাটককে গণমাধ্যম ফলাও করে প্রচার করলেও ঘটনার ভেতরের ঘটনা যখন ফাঁস হয় তখন গণমাধ্যম চুপ থাকে। এভাবে আয়ামে জাহিলিয়াতের চাইতে ভয়ঙ্কর হয়ে উঠেছে গত 1 বছরের আওয়ামী জাহিলিয়াতের যুগ। দর্শক, এসব তো আমাদের চোখের সামনেই ঘটছে, এর বাইরেও এমন অনেক কিছুই ঘটছে যার কোনো কিছুই আমরা জানি না। না জানার কারণে অজানা এক অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আমরা, আমাদের দেশ, ধর্ম, সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার চক্রান্তের অংশ হিসেবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে 2013 সালে প্রফেসর মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দিনকে সরিয়ে ভারতীয় এজেন্ট নারায়ণ চন্দ্র সাহাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। আর বোর্ডের সম্পাদনার দায়িত্বে আছেন ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, তার সাথে আছেন মেড ইন ইন্ডিয়ান মাল জাফর ইকবাল। ভারতীয় 3 দালাল মিলেই বাংলাদেশের শিক্ষার্থীদের চরম কৌশলে মগজ ধুলাই করে ইসলাম বিদ্বেষী বানানোর এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। শিক্ষার নামে কুশিক্ষা দিয়ে কিভাবে শিক্ষার্থীদের মগজ ধুলাই করা হচ্ছে সেটা একটু দেখা যাক। 2014 সাল থেকে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, অনার্স পর্যন্ত নতুন একটি অধ্যায় চালু করা হয়েছে, যে অধ্যায়ে ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। এই অধ্যায়ের মূল বিষয় হলো মানুষ একসময় বানর, শিম্পাঞ্জি থেকে বনমানুষ হয়ে তারপর সেখান থেকে আধুনিক মানুষে রূপ নিয়েছে। এই আজগুবি কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসলেও এবার কৌশলে সেটাকে বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা চলছে। নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের 100 নম্বর পৃষ্ঠায় পৃথিবী উৎপত্তির এক কাল্পনিক ধারণা দেওয়া হয়েছে। সেই পৃষ্ঠায় বলা হয়েছে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রমাণ করেন যে জীবজগতের বিভিন্ন জীবের ভেতর এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব হতে অপেক্ষাকৃত উন্নত এবং জীবগুলো তাদের পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে বিবর্তন বা অভিব্যক্তির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। বিবর্তন একটি মন্থর এবং চলমান প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মাধ্যমে গঠনগত সরল জীবন থেকে জটিল জীবনের উৎপত্তি ঘটেছে। বইয়ের 101 নম্বর পৃষ্ঠায় উল্কা পিণ্ড থেকে তারপর তাপ বিকিরণের মধ্য দিয়ে মেঘ, তারপর সমুদ্র, সেখান থেকে প্রাণী উদ্ভিদ জগতের আজগুবি উদ্ভবের এক বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু সমুদ্রের পানি থেকে কিভাবে মানুষ ও প্রাণী জগৎ, উদ্ভিদ জগতের জন্ম হলো তার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই তাদের তত্ত্বে। বইয়ের পরের পৃষ্ঠা অর্থাৎ 101 নম্বর পৃষ্ঠায় উল্কা পিণ্ড থেকে জন্ম নেওয়া পৃথিবীতে কিভাবে মানুষের জন্ম হলো সেটারও এক অদ্ভুত চিত্র আঁকা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প, অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, সেখান থেকে প্রোটোজোয়া, তারপর বহুকোষী জীব, আর সেখান থেকেই উদ্ভিদ আর প্রাণীর জন্ম হয়েছে। বিবর্তনবাদের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বইয়ের 103 নম্বর পৃষ্ঠায় কয়েকটি পশু পাখির সাথে মানুষের অস্থির তুলনা করে বলা হয়েছে বিবর্তনের মাধ্যমে এদের আকৃতির পরিবর্তন ঘটলেও এরা সবই এক জাত। কথিত বিবর্তনবাদের মাধ্যমে যে বিষয়টি শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করা হচ্ছে তা হলো বানর কিংবা শিম্পাঞ্জি থেকে মানুষের জন্ম হয়েছে। প্রসঙ্গতই শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বানর বা শিম্পাঞ্জির মতো মানুষের লেজ কেন নেই? সে বিষয়টি পরিষ্কার করতে বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় একটি চিত্র এঁকে বোঝানো হয়েছে বাহ্যিকভাবে মানুষের লেজ না থাকলেও মেরুদণ্ডের শেষ প্রান্তে কক্সিক্স নামক একটি অঙ্গ বা লেজ আছে। জাফর ইকবাল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনদের প্যান্ট খুলে চেক করলে হয়তো সেটার অংশবিশেষ পেলে পাওয়াও যেতে পারে। কোমলমতি শিক্ষার্থীদের কত বড় ডাহা মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে তার প্রমাণ বইয়ের 112 নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে পৃথিবীর সকল বিজ্ঞানীদের নিয়ে নাকি একটি জরিপ করা হয়েছিল। সেই জরিপে বিজ্ঞানীদের প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর এই পর্যন্ত যত বৈজ্ঞানিক তত্ত্ব বের হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব কোনটি। সব বিজ্ঞানী নাকি বলেছেন সর্বশ্রেষ্ঠ তত্ত্ব ডারউইনের বিবর্তন তত্ত্ব।
একই ভৌতিক দাবি কথিত বিজ্ঞান মনস্ক লেখক জাফর ইকবাল নিজেও প্রচার করে চলেছেন। পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট মিলে ঠিক করেছেন যে ডারউইনের বিবর্তনের যে থিওরি সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক থিওরি। জাফর ইকবালের এই তথ্য কত বড় ধোঁকাবাজি তার প্রমাণ নিউ ইয়র্ক টাইমসের 2016 সালের 21শে ফেব্রুয়ারি পত্রিকার একটি প্রতিবেদন, যেখানে 514 জন বিজ্ঞানী ডারউইনের বিবর্তন মতবাদের বিরুদ্ধে একটি পিটিশনে স্বাক্ষর করবার খবর ছাপা হয়েছে। পিটিশনে স্বাক্ষর করা বিজ্ঞানীদের মধ্যে 76 জন রসায়ন ও 63 জন পদার্থবিজ্ঞানী রয়েছেন, যারা MIT, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব জর্জিয়া, ওহাইও ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের মতো পৃথিবীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক। একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান বইয়ের সবচেয়ে ডাহা মিথ্যা তথ্যটি 278 নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে বিবর্তন যে শুধু প্রাকৃতির কোলেই ঘটে তা নয়, গবেষণাগারে পরীক্ষামূলকভাবে নাকি বিবর্তন ঘটানো সম্ভব হয়েছে, আর এটিকেই তারা বলছে বিবর্তনের বাস্তবতার প্রমাণ। বিবর্তনের বিপক্ষে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। জীবজগৎ সম্পর্কে আমাদের জ্ঞান যতই সমৃদ্ধ হচ্ছে, বিবর্তনকে অস্বীকার করা ততই অসম্ভব নাকি হয়ে পড়ছে। অথচ বাংলাদেশের পাঠ্যপুস্তকের দাবি অনুযায়ী পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত তাদের গবেষণাগারে বানর থেকে মানুষ রূপান্তর তো দূরের কথা, বানর থেকে একটি ক্ষুদ্র পিঁপড়াও তৈরি করে দেখাতে পারেনি। তবে বিজ্ঞানীরা মাইক্রো এভলিউশন প্রমাণ করতে পেরেছেন, যেমন ছোট গরুর জাত থেকে বড় গরুর জাতে রূপান্তর কিংবা বড় আম গাছকে ছোট গাছে রূপান্তর। কিন্তু ছোট গরু থেকে বড় ছাগল কিংবা বড় ছাগল থেকে বড় ঘোড়ার রূপান্তরের চিন্তাও এখন পর্যন্ত বিজ্ঞানীরা করতে পারেনি। অথচ বাংলাদেশের কথিত বিজ্ঞানী ডক্টর জাফর ইকবালরা সেই মাইক্রো এভলিউশন বা বিবর্তনকে ম্যাক্রো এভলিউশন হিসাবে পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছে। এত কিছুর পরেও যদি কিন্তু সম্ভবত হতেও পারে ধারণা করা হয় এরকম হাস্যকর অনেক কৌতুকে ভরপুর বর্তমান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শিক্ষার বইগুলো, যা বিজ্ঞানের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি ও বিবর্তন বোঝাতে গিয়ে শিম্পাঞ্জি, ওরাংওটাং ও ম্যাকক বানরের সাথে মানুষের মাথার খুলির একটি চিত্র আঁকা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে জীবজগতের মধ্যে বিভিন্ন শ্রেণী বর্তমান এবং তারা তাদের পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তন বা ক্রমবিকাশের মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। তার মানে কুকুর বানরের মতো মানুষও কোনো একটা প্রাণী থেকে জন্ম নিয়ে আজকের এই রূপ ধারণ করেছে। জীববিজ্ঞান বইয়ের 272 নম্বর পৃষ্ঠায় একটি চিত্র এঁকে দেখানোর চেষ্টা করা হয়েছে কিভাবে হাঁস, পাখি, মাছ, গাছের মতো একইভাবে ব্যাকটেরিয়া থেকে মানুষের উৎপত্তি হয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 471 নম্বর পৃষ্ঠায় জিন তত্ত্ব বিবর্তন বোঝাতে গিয়ে সমবৃত্তীয় অঙ্গের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যেসব অঙ্গ কার্যতভাবে একই ধরনের কিন্তু উৎপত্তি ও গঠনগতভাবে পৃথক তাদেরকে সমবৃত্তীয় অঙ্গ বলে। যেমন পতঙ্গ, পাখি ও বাদুড়ের ডানা, মৌমাছি ও কাঁকড়া বিছার হাল, মাছের পাখনা ও তিমি মাছের ফ্লিপার, অক্টোপাসের চোখ ও মানুষের চোখ ইত্যাদি। অর্থাৎ ঘুরে ফিরে কথা একটাই, সেটা হলো মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই, সবার উৎপত্তি একই জায়গা থেকে হয়েছে। একই পৃষ্ঠায় বলা হয়েছে মানুষের দেহে 100টি নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেগুলো নাকি মানুষের পূর্বপুরুষদের ক্ষেত্রে সক্রিয় ছিল, এখন তা নিষ্ক্রিয় এবং বিবর্তনের সাথে সাথে কোনো এক সময় সেগুলো বিলুপ্ত